বৈযোগ চিত্র বৈচিত্র্যে আপনাদের পড়ে শোনাচ্ছিলাম এরিখ মারিয়া রেমার্কের বিখ্যাত উপন্যাস আ টাইম টু লাভ অ্যান্ড আ টাইম টু ডাই। উপন্যাসটির আজ 10ম পর্ব। 1 মিনিট, দেখছি আপনার কাগজপত্র কোথায় আছে। বয়স্ক কেরানি টেবিল থেকে তার চশমাটা তুলে নিলেন, তারপর ত্রস্ত পায়ে কাঠের দেয়াল দিয়ে ভাগ করা ওপাশের ঘরে চলে গেলেন। এবার রুদ্ধশ্বাসে ওর মুখের প্রতিটি রেখা লক্ষ্য করছিল। এবার ওর গমন পথের থেকে দৃষ্টি সরিয়ে এনে এলিজাবেথের দিকে তাকালো। তারপর ওর কানে কানে বলল, দরজার বাইরে গিয়ে অপেক্ষা করো। আমাকে মাথা থেকে টুপি খুলতে দেখলেই এক ছুটে পোলমানের ওখানে চলে যাবে। কোনো রকম দ্বিধা করবে না, যাও। আমি একটু পরেই তোমার সঙ্গে দেখা করছি। এলিজাবেথ ইতস্তত করল, এ কি, যাও। এবার আস্তে করে ওকে ঠেলল। বলা যায় না, বুড়ো ছাগলটা হয়তো কাউকে খবর দিতে গেল। আমাদের সতর্ক থাকাই ভালো। যাও এলিজাবেথ, বাইরে গিয়ে আমার জন্য অপেক্ষা করো। কিন্তু আমাকে যদি কোনো প্রশ্ন করেন? আমি তোমাকে খবর দেব, বলবো তুমি অসুস্থ বোধ করছো, তাই খোলা হাওয়ার জন্যে বাইরে দাঁড়িয়ে আছো। আর দেরি করো না লক্ষ্মীটি, যাও। এলিজাবেথ চলে গেল। গ্রেবার কাউন্টারের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করল। ফ্রয়লাইন ক্রুজে কোথায়? গ্রেবার চকিতে ঘুরে দাঁড়ালো। ও এক্ষুনি আসছে। আমাদের আর কিছুর প্রয়োজন হবে? না। কবে আপনারা বিয়ে করতে চান? যত তাড়াতাড়ি সম্ভব। আমার ছুটি প্রায় ফুরিয়ে এসেছে। আপনারা ইচ্ছে করলে এখনই বিয়ে করতে পারেন, কাগজপত্র সব ঠিক আছে। কেরানিবাবু অদ্ভুত ভাষা ভাষা চোখে হাসলেন। আপৎকালীন অবস্থায় সৈনিকদের সঙ্গে বিয়েতে আমরা কোনো রকম গড়িমসি করি না। এবার আর চোখে তাকিয়ে দেখল ওর হাতে ওদের কাগজপত্র। তাহলে সব ঠিক আছে? হ্যাঁ, কিন্তু ফ্রয়লাইন ক্রুজে কোথায়? হয়তো বাইরে আছে, আমি এক্ষুনি ডেকে নিয়ে আসছি। ভিড়ের মধ্যে দিয়ে গ্রেবার দ্রুত পায়ে এগিয়ে গেল। বাইরে বেরিয়ে ও কোথাও এলিজাবেথকে দেখতে পেল না। তাহলে ও কি পোলমানের ওখানে চলে গেছে? হঠাৎ চোখে পড়ল টানা বারান্দার একপাশে শেষ প্রান্তে একটা থামের আড়ালে ও চুপটি করে দাঁড়িয়ে আছে। ওমা, তুমি এখানে? আর আমি চারদিকে তোমাকে খুঁজে খুঁজে সারা হচ্ছি। চলো, সব ঠিক আছে। ওরা ফিরে এলো। কেরানিবাবু এলিজাবেথকে ওর কাগজপত্রগুলো ফিরিয়ে দিলেন। আপনি স্বাস্থ্য উপদেষ্টা ডাক্তার ক্রুজের মেয়ে? হ্যাঁ। ভদ্রলোক ম্লান হাসলেন। আমি কিন্তু আপনার বাবাকে চিনতাম। একটু নীরবতার পর এলিজাবেথ জিজ্ঞেস করল, আপনি ওর কোনো খবর জানেন নাকি? না, কেন? আপনি ওর কোনো খবর পান না? এলিজাবেথের চোখ দুটো ছলছল করে উঠল। ও কোনো উত্তর দিল না, কেবল নিঃশব্দে ধীরে ধীরে মাথাটা নাড়ল। উনি চশমাটা খুলে টেবিলের ওপর রাখলেন। হালকা নীল রঙের ঝাপসা দুটো চোখ, সম্ভবত চোখে খুব ভালো দেখতে পান না। তুমি মন খারাপ করো না মা, বরং এই ব্যাপারটা আমার হাতে ছেড়ে দাও। ইচ্ছে করলে তোমরা আজই বিয়ে করতে পারো। ভালোই তো। গ্রেবার জন্য হাঁপ ছেড়ে বাঁচল। এলিজাবেথ গ্রেবারের দিকে তাকালো। আজ দুপুরে? হ্যাঁ। তাহলে ওই কথাই রইল। দুপুর 2টোর সময় তোমরা বড় স্কুল বাড়িটায় চলে যেও। ওইটাই এখন রেজিস্ট্রি অফিস। ইতিমধ্যে যা কিছু করার আমি সমস্ত ব্যবস্থাই করে রাখব, কেমন? ধন্যবাদ। হালকা পায়ে দুজনে বাইরে বেরিয়ে এলো। এখন কি করবে বলো তো? গ্রেবার জিজ্ঞেস করল। এলিজাবেথ হাসল। বারে, আমার বুঝি আর কোনো কাজ নেই? তোমার আবার কি কাজ? গ্রেবার অবাক হলো। এলিজাবেথ বাতাসে ঢেউ তুলে খিলখিল করে হাসল। মেয়েদের এ সময়ে নানান ধরনের টুকিটাকি কাজ থাকে, ওসব তুমি বুঝবে না। গ্রেবার দুষ্টুমির চোখে তাকালো। তাই নাকি? আগে হ্যাঁ মশাই। কয়েকটা বাড়ির পরেই দর্জির দোকানটা খুঁজে পাওয়া গেল। ক্যাঙ্গারুর মতো দেখতে একজন টেবিলের ওপর ঝুঁকে পড়ে সেলাই করছে। দেখুন, এই প্যান্টটা একটু পরিষ্কার করে দেবেন। দর্জি বলল, দেখতেই তো পাচ্ছেন এটা দর্জির দোকান, ধোপার বাড়ি নয়। জানি। গ্রেবার ইতস্তত করল। শুধু এটার উপর একটু ইস্ত্রি চাপিয়ে দেবেন। ব্যাস। হ্যাঁ।
ঠিক আছে, দিন। দর্জি গজগজ করতে করতে প্যান্টটা হাত বাড়িয়ে নিল। দাগটা আঙুলে পরীক্ষা করে দেখল। রেবার বলল, এটা রক্তের দাগ নয়, জলপাইয়ের তেলের। একটু বেনজিন দিলেই উঠে যাবে। আপনি তো সব জানতা দেখছি। নিজে করলেই পারতেন। বেনজিনে এ দাগ উঠবে না। সেটা অবশ্য আপনি আমার চেয়ে অনেক ভালো বুঝবেন। কণ্ঠস্বরে গ্রেবার ওকে খুশি করার চেষ্টা করল। আসলে বিয়ের জন্য আমার এই প্যান্টটা দরকার। ঠিক আছে, ৮ ঘন্টা পরে আসবেন। আসুন। কঙ্কালসার এক মহিলা চেয়ারটা ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে দিল। দাড়ি কামাবেন তো? চুল কাটব। বসুন। পারবেন তো? মহিলা সাদা চাদরে গ্রেবারের সর্বাঙ্গ জড়িয়ে দিল। আমার স্বামী যুদ্ধে যাবার পর থেকে আমি এই কাজ করছি। মহিলা হাসল। আমাকে দেখতে বিচ্ছিরি বলে ভাববেন না যে আমি চুল খারাপ কাটি। গ্রেবার ঝাপসা আয়নার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসল। কিন্তু এ ব্যাপারে ও যে নিপুণ সেটা বুঝতে গ্রেবারের বেশি সময় লাগল না। চিরুনি, কাঁচি, ক্লিপের দৌরাত্ম্য দেখতে দেখতে ওর মুখের চেহারাটাই পাল্টে গেল। কানের পাশ দুটো লাল হয়ে উঠেছে। শ্যাম্পু দিই? খুব ভালো ফ্রান্সের শ্যাম্পু আছে। দিন। শেষের দিকে দলাই মলাইয়ের ওর ঘুম পেয়ে গেল। আরামে চোখ বুজে ও চুপচাপ বসে রইল। এখন মনে হচ্ছে যুদ্ধের ছায়াগুলো যেন অনেক দূরে সরে যাচ্ছে। পয়সা মিটিয়ে গ্রেবার আবার দর্জির দোকানে ফিরে এলো। হয়নি? ক্যাঙ্গারুর মতো দেখতে লোকটা গ্রেবারের দিকে চোখ তুলে তাকিয়ে মিটমিট করে হাসল। কে চুল কেটে দিল? দেখে মনে হচ্ছে নিজেই কেটেছেন। গ্রেবার কোনো উত্তর দিল না, কেননা চুল কাটাটা ওর নিজের খুব একটা অপছন্দ হয়নি। দর্জি পর্দার ওপার থেকে ইস্ত্রি করা প্যান্টটা এনে দিল। এবার পরে দেখুন। গ্রেবার হাতে নিয়ে দেখল দাগটা প্রায় সম্পূর্ণই উঠে গেছে। প্যান্টটা নিয়ে ও পর্দার আড়ালে চলে গেল। কি ভেবে নাকের কাছে তুলে শুকতেই ও বেনজিনের গন্ধ পেল। মেয়েটার মুখের আদলটি ভারী সুন্দর, ঠিক যেন সাজানো পুতুল। দুগালের টোল ফেলে উজ্জ্বল চোখে তরুণী হাসল। কি দেব বলুন? গ্রেবারকে কিছু বলতে না দেখেও অপেক্ষা করল। তারপর মিষ্টি গলায় আস্তে আস্তে বলল, আমাদের সংগ্রহ হয়তো খুব বেশি নয়, কিন্তু ফারের পাতা দিয়ে সুন্দর করে গাঁথা মালা বা কফিন সাজানোর সম্পূর্ণ আলাদা ব্যবস্থা আছে। না না, আমার ওসব কিছু চাই না। তরুণীর কালো চোখের মণি দুটো তীর করে কাঁপল। তাহলে? কিছু ফুল কিনব। ফুল? খুব ভালো পদ্ম আছে। পদ্ম চলবে না, বিয়ের জন্যে কিছু ফুল চাই। বিয়ের জন্যে পদ্মই তো সবচেয়ে ভালো, নিষ্পাপ কুমারীর প্রতি। তা ঠিক। আচ্ছা, আপনাদের গোলাপ নেই? গোলাপ? বছরের এই সময় আপনি গোলাপ কোথায় পাবেন? তাছাড়া সব মালঞ্চেই এখন সবজির চাষ হচ্ছে। গোলাপ আপনি এখন কোথাও খুঁজে পাবেন না। স্টলের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত রেবার চোখ বুলিয়ে গেল। স্বস্তিকার আকারে গাঁথা মালার পেছনে দেখল একগুচ্ছ জংকুইল। আমাকে বরং ওইটা দিন। এটাও ভালো। তোড়াটা পেরে তরুণী সন্তর্পণে জল ঝরালো। তারপর খবরের কাগজে মুড়ে দিল। আমাদের কিন্তু এছাড়া আর অন্য কোনো কাগজ নেই। দরকার নেই, এতেই হবে। গ্রেবার পয়সা মিটিয়ে রাস্তায় নেমে এলো। কিন্তু পরক্ষণেই ও অস্বস্তি বোধ করল। মনে হলো সবাই যেন ওর দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে। প্রথমে ও ফুলের তোড়াটা হাতে ঝুলিয়ে নিয়েছিল, কিন্তু কাগজটা বারবার খুলে আসতে দেখে তোড়াটা উঁচু করে ধরল। আর তখনই ওর চোখে পড়ল একটা ছবি। কুপিয়ে কাটা 4টে মানুষের মাথা। নিচে লেখা, জার্মান যুদ্ধজয়ে অবিশ্বাসীর একমাত্র শাস্তি। গ্রেবারের মনে পড়ল তৃতীয় রাইখে গিলোটিন নিষিদ্ধ। নিশ্চয়ই তার চেয়ে কুড়োল দিয়ে কুপিয়ে কাটা অনেক মানবিক। গ্রেবার কাগজটা দলা পাকিয়ে ছুঁড়ে ফেলে দিল দূরে। গ্রেবারের কল্পনায় ভাবা ছবির চেয়ে নিবন্ধক অফিসটা বরং অনেক ফাঁকা। একটু উঁচুতে চেয়ার টেবিল পাতা, নিচে একটা কালো পর্দা টাঙানো। পেছনে দেয়ালে ঝুলছে হিটলারের বড় ছবি। তার নিচে জার্মান ঈগল সমেত একটা স্বস্তিকা। মাঝামাঝি বয়সের একজন সৈনিক এবং তার সঙ্গে একজন ভদ্রমহিলা আগে থেকেই অপেক্ষা করছিলেন। ভদ্রলোককে দেখে বেশ উত্তেজিত মনে হলো, অথচ ভদ্রমহিলা শান্ত স্থির। এলিজাবেথের সঙ্গে হেসে হেসে কি যেন গল্প করছেন। নিয়ামক ভদ্রলোক চড়া গলায় বললেন, আপনি কি করে ভাবলেন সাক্ষী ছাড়া বিয়ে হতে পারে? সৈনিকের মুখ শুকিয়ে গেল।
আমি ভেবেছিলাম জরুরিকালীন বিয়েতে বোধহয় সাক্ষী লাগবে না। যতই জরুরিকালীন হোক, সাক্ষী ছাড়া বিয়ে কশ্চিনকালে হয়নিই, হতে পারে না। বয়স্ক সৈনিক করুণ চোখে গ্রেবারের দিকে ঘুরে দাঁড়ালো। আপনি হয়তো আমাদের সাহায্য করতে পারেন, কমরেড। আপনি আর আপনার বান্ধবী। অবশ্যই, আপনারাও আমাদের বেলায় সাক্ষী হতে পারবেন। জানেন, সাক্ষীর কথা কিন্তু আমারও মনে ছিল না। বিয়ে করতে এসে সাক্ষীর কথা কারোরই মনে থাকে না। আশ্চর্য। নিয়ামক নিজেকে অপমানিত বোধ করলেন। না, সাক্ষীর সমস্যাটা এত সহজে মিটে যেতে দেখে উনি অখুশি হলেন ঠিক বোঝা গেল না। আপনারা সৈনিক, অথচ রাইফেলটাই কাঁধে তুলে নিতে ভুলে গেছেন। সাক্ষী আর রাইফেল এক জিনিস নয়। সৈনিক এবার ঝাঁঝালো স্বরে প্রতিবাদ করলেন। এ কথা তো আমি বলিনি। ওটা উদাহরণ। যাক। উনি এবার গ্রেবারের দিকে চোখ ফেরালেন। আপনার পরিচয়পত্র কি আছে দেখি? গ্রেবার নিঃশব্দে ওদের কাগজপত্র তুলে দিল। উনি পড়ে দেখলেন। তারপর থমথমে গলায় বললেন, এখানে সই করুন। আপনারা 4 জনেই। সবাই সই করল। নিয়ামক বয়স্ক সৈনিক এবং তার স্ত্রীর দিকে হাত বাড়িয়ে দিলেন। মহান ফুরারের নামে আপনাদের আমি অভিনন্দন জানাচ্ছি। কিন্তু উনি এবার গ্রেবারের দিকে ফিরে তাকালেন। আপনাদের সাক্ষী? গ্রেবার অবাক হয়ে গেল। কেন? এই তো এরা রয়েছেন। হুম, ওদের থেকে মাত্র একজনকে নেওয়া যেতে পারে। আপনার আর একজন সাক্ষী চাই। কেন? আমরা দুজনেই সই করতে রাজি আছি। গ্রেবারের চেয়ে সৈনিকও অবাক কম হননি। আপনারা এখন দুজনে এক। সাক্ষী হিসেবে স্বনির্ভর দুজন আলাদা আলাদা ব্যক্তির সই দরকার। কিন্তু গ্রেবার এদিক ওদিক তাকালো। দেখল আশ্চর্য সুন্দর দেখতে একজন তরুণ ওর দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। তরুণ এগিয়ে এলো। সাক্ষী হিসেবে আমাকে গ্রহণ করতে নিশ্চয়ই আপনার কোনো আপত্তি নেই? বিরক্তিতে নিয়ামকের ভ্রু দুটো আপনা থেকেই কুঁচকে উঠল। সাক্ষী যে দেবেন, আপনার কাগজপত্র কিছু আছে? নিশ্চয়ই। তরুণ অবজ্ঞার ভঙ্গিতে পরিচয়পত্রটা ছুঁড়ে দিল টেবিলের ওপর। উনি গম্ভীর মুখে ওটা তুলে নিয়ে চোখ বোলালেন। তারপর সাপ দেখার মতো চমকে চেয়ার ছেড়ে লাফিয়ে উঠলেন। হাইল হিটলার, হের! হাইল হিটলার। কিন্তু কোথায় সই করতে হবে? নিয়ামক প্রকম্পিত হাতে কাগজটা এগিয়ে দিলেন। তরুণ সই করল। তারপর দ্রুত স্বরে বলল, এভাবে আর কখনো সৈনিকদের অসুবিধার মধ্যে ফেলবার চেষ্টা করবেন না। আমাকে ক্ষমা করবেন, হের লিডার। তরুণ নিঃশব্দে সবাইকে অভিবাদন জানিয়ে বেরিয়ে গেল। নিয়ামক গ্রেবারের কাগজগুলো ফিরিয়ে দিলেন। গ্রেবার এতক্ষণ মন্ত্রমুগ্ধের মতো স্তব্ধ বিস্ময় লক্ষ্য করছিল। এবার দেখল ও দ্বিতীয় সাক্ষী এসএস গ্রুপ লিডার হিলডেব্র্যান্ড। প্রথম সাক্ষী ইঞ্জিনিয়ার ক্লোটস। নিয়ামক দুজনকে দুখানা হিটলারের আমাদের সংগ্রাম গ্রন্থ উপহার দিলেন। ওরা বাইরে বেরিয়ে এলো। গ্রেবার জিজ্ঞেস করল, আপনার আর কতদিন ছুটি আছে? কালই ফিরে যাচ্ছি। কাল? ক্লোটস হাসলেন। বলা যায় না। যদি মারা যাই, মারিয়ে অন্তত একটা হিললে হবে। তা অবশ্য ঠিক। আপনি আমায় অনেক সাহায্য করেছেন। ক্লোটস নিচু হয়ে ব্যাগ হাতড়ালেন। এই সসেজ দুটো আপনি রেখে দিন। আহা, কোনো কথা শুনছি না। এ আমাদের ঘরের তৈরি। ভেবেছিলাম রেজিস্ট্রারকে দেব, কিন্তু ও বেটা হাড় বজ্জাত। যেবার হাসল। সসেজ নেবার জন্য ওর চাইতে আমি অনেক যোগ্য ব্যক্তি। দিন। আর এই বইটা আপনি রাখুন। আমি তো পেলাম একটা। তাতে কি হয়েছে? না হয় আর একটা বেশিই হবে। বইটার বাধাই কিন্তু খারাপ নয়। আপনি ইচ্ছে করলে রাখতে পারতেন। আমাদের বাড়িতে রূপোয় ধারমোড়া চামড়া বাঁধানো বই রয়েছে। তাহলে অবশ্য আলাদা কথা। ক্লোটস এক হাতে বই নিয়ে অন্য হাতটা বাড়িয়ে দিলেন। ধন্যবাদ, কমরেড। ওরা চলে যেতে গ্রেবার এলিজাবেথের দিকে তাকিয়ে দুষ্টুমি করে হাসল। কি, বইটা দিয়ে দিলাম বলে মন খারাপ হয়ে গেল তো? হ্যাঁ, খুব। জানো, আজকের দিনের কথা আমি বিন্ডিংকে কিছু বলিনি। আমি চাইনি আমাদের বিয়েতে ওর সাক্ষী দিক। অথচ দুর্ভাগ্য, সারা জীবন আমাদের নামের সঙ্গে জড়িয়ে রইল একজন এসএস গ্রুপ লিডারের নাম। এলিজাবেথ করুণ চোখে ওর দিকে তাকালো। কোনো কথা বলল না। দুজনে নিঃশব্দে হাঁটতে হাঁটতে মার্কেট প্লাটস বেরিয়ে এলো। মারিন কির্খের ভাঙা চূড়ার চারপাশে ডানা ঝাপটে উঠছে এক ঝাঁক সাদা পায়রা। গ্রেবারের মনে হলো, আজকের দিনে অন্তত আমার সুখী হওয়া উচিত ছিল। অথচ কেন যে পারছি না আমি নিজেই বুঝতে পারছি না। ওরা দুজন তখন পাশাপাশি শুয়েছিল, শহর থেকে দূরে, বনের মধ্যে ফাঁকা একটা জায়গায়। অদূরে ফুটে রয়েছে গুচ্ছ গুচ্ছ প্রিমরোজ আর ভায়োলেট।
ঝিরঝিরে মিষ্টি একটা বাতাস বইছে। এলিজাবেথ হঠাৎ উঠে বসল। এই দেখো, সারা অরণ্যটা কেমন যেন রূপকথার মতো মনে হচ্ছে। আমি স্বপ্ন দেখছি না তো? দেখো, গাছের পাতাগুলো কেমন চিকচিক করছে, যেন জ্বলছে। কেন এমন হচ্ছে বলো তো? সূর্যের আলোর জন্যে। পাতায় সূর্যের আলো পড়লে এমন চিকচিক করে বুঝি? চিকচিক করছে যেগুলো, ওগুলো পাতা নয়, রাংতা। রাংতা? এলিজাবেথের আয়তচোখের পাতা এসে জমল যত রাজ্যের বিস্ময়। সারা অরণ্য জুড়ে এত রাংতা এলো কোত্থেকে? ওগুলো উড়োজাহাজ থেকে ফেলা হয়েছে নিশানার জন্য। সরু সরু ফিতের মতো এই রাংতাগুলো সাধারণত অরণ্যেই ফেলা হয়। হাওয়ায় সারা অরণ্যে ওগুলো ছড়িয়ে পড়ে। তারপর সূর্যের আলো পড়ে যখন জ্বলে, ওপর থেকে স্পষ্ট বোঝা যায়। আবার রাত্রিরে রাংতাগুলো যখন বাতাসে পতপত করে ওড়ে, বেতার তরঙ্গে সেই শব্দ ধরা পড়ে। ফলে বোমারু বিমানের পক্ষে শহরের অবস্থান বুঝতে কোনো অসুবিধা হয় না। উহ, আবার সেই যুদ্ধ! ভেবেছিলাম কিছুক্ষণের জন্য বুঝি এই কথাটাকে ভুলে থাকতে পারব। এলিজাবেথ হাঁটু দুটো দুহাতে জড়িয়ে ধরে তার উপর চিবুক রাখল। চূর্ণ কুন্তলটা কাঁধের একপাশ থেকে ভেঙে নেমে এলো বুকের কাছে। গ্রেবার দুহাতের নিচে মাথা রেখে নির্নিমেষ চোখে তাকিয়েছিল অরণ্য চূড়ায়। চারদিক নিস্তব্ধ নিঝুম। দূরে কোথাও শোনা যাচ্ছে পাখপাখালির গান। বসন্তে পল্লবিত টিয়ারং সবুজ পাতার ফাঁকে ফাঁকে সূর্যের রূপলি ঝালর। ওর মনে পড়ল ছেলেবেলার নানান স্মৃতি আর উৎসবের দিনগুলোর কথা। এসো এলিজাবেথ, আমরা বরং অন্য কথা বলি। যুদ্ধ থেমে গেলে আমরা কোথায় যাব বলো তো? তুমি বলো, তুমি বলো। সুইজারল্যান্ডে? না। পোর্টোরিকায়? না। তাহলে? ইতালিয়ান সুইজারল্যান্ডে। সেটা আবার কোথায়? লোকার্নো। এই কিছুদিন আগেও যেখানে বিরাট শান্তি সম্মেলন হয়ে গেল, যেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যুদ্ধের আর কোনো প্রয়োজন নেই। যুদ্ধের কোনো প্রয়োজন কি কোনো দিন ছিল? ঘুরে ফিরে একই কেন্দ্র ফিরে আসতে দেখে গ্রেবার মনে মনে শঙ্কিত হয়ে উঠল। তাই আর কোনো কথা না বলে এলিজাবেথকে দুহাতে জড়িয়ে নিবিড় করে টেনে নিল বুকের মধ্যে। আর তখনই দেখল গাছের পাতাগুলো বড় হতে হতে ঝাপসা হয়ে মিলিয়ে গেল আকাশের গায়ে। বন্ধ হয়ে এলো ওর দুচোখের পাতা। বাতাস পড়ে গেছে। বেলা শেষের গাঢ় রোদ মিলিয়ে গেছে দিগন্তের গায়ে। দ্রুত আধার ঘনিয়ে আসছে। হঠাৎ দূর থেকে ঘুম ঘুম চাপা আওয়াজে গ্রেবার চমকে উঠল। ও এখন কোথায়? সীমান্তে? এলিজাবেথের নরম চুলে হাত পড়তেই ও বাস্তবে ফিরে এলো। তাহলে? আবার আকাশের বুক কাঁপিয়ে গুরুগুরু শব্দ হলো। এবার এলিজাবেথ উঠে বসল। ওরা আসছে, চলো আমরা পালাই এর্নস্ট। ওটা বোমারু বিমানের শব্দ নয়। বিস্ময়ে বড় হয়ে উঠল এলিজাবেথের আয়ত চোখের মণি দুটো। তাহলে? মেঘ ডাকছে। এখন? মেঘ ডাকার নির্দিষ্ট কোনো সময় নেই এলিজাবেথ। বিদ্যুৎ চমকালো। মেঘে মেঘে আকাশ কালো করে ঝড় উঠল। ওরা দুজনে ছুটল। দেখতে দেখতে বিড়ালের থাবার মতো বড় বড় ফোঁটায় বৃষ্টি নামল। পাতায় পাতায় বৃষ্টির বিচিত্র শব্দ। ছুটতে ছুটতে অরণ্য ছেড়ে ওরা গাড়ি দাঁড়ানোর একটা টিনের চালার নিচে আশ্রয় নিল। ৮ ঘন্টা পরে বৃষ্টি ধরল। আকাশে এখন কনে দেখা আলো। ওরা দুজনে আবার পাশাপাশি হেঁটে চলল। দুমুখো একটা রাস্তার মোড় পেরিয়ে পার্কের কাছাকাছি আসতে এলিজাবেথ দেখল দূরে কাটা বন্দির পোশাক পরা এক সারি লোক জলের পাইপ বসানোর কাজে ব্যস্ত। ও চমকে উঠল। তারপর হঠাৎ ওদের খুব কাছ ঘেঁষে মন্থর পায়ে হেঁটে চলল, যেন ওদের মধ্যে ও কাউকে খুঁজছে। পোশাকের নম্বর দেখে গ্রেবার বুঝল ওদের বন্দি শিবির থেকে আনা হয়েছে। ওদের প্রত্যেকের মাথা কামানো, শীর্ণ শরীরে পোশাকগুলো ঢলঢল করছে। ওরা মুখ নিচু করে নিঃশব্দে কাজ করছে। এই যে, এই ওদিকে কোথায় যাচ্ছ? একজন সশস্ত্র এসএস প্রহরী এলিজাবেথকে এগিয়ে যেতে দেখে চিৎকার করে উঠল। এলিজাবেথ না শোনার ভান করল। এবার অনেকটা দ্রুত পা চালিয়ে ও মুখগুলো দেখে নেবার চেষ্টা করল। কি ব্যাপার, কথা কানে ঢুকছে না নাকি? প্রহরী চিৎকারে অন্য আরেকজন পান্ডা গোছের এসএস অফিসারকে এগিয়ে আসতে দেখে গ্রেবার মনে মনে প্রমাদ গুনল। তবু এলিজাবেথকে ডাকতে সাহস পেল না। ও জানত ডাকলেও শেষ পর্যন্ত না দেখে এলিজাবেথ কিছুতেই ফিরবে না। তাই গ্রেবার দ্বিতীয় এসএস এর প্রায় পথ আটকে দাঁড়ালো। আমরা একটা জিনিস খুঁজছি।
কি? গতকাল আমরা মুক্ত বসানো একটা ব্রোচ হারিয়ে ফেলেছি। এখানেই কোথাও পড়েছে। আপনি দেখেছেন নাকি? চোখ পাকিয়ে অফিসার প্রায় গিলতে এলেন। আপনার সাহস তো কম নয়। না মানে, এবার ঢোক গিলল। আর চোখে তাকিয়ে দেখলো এলিজাবেথ প্রায় শেষ প্রান্তে চলে গেছে। যদি হঠাৎ আপনাদের কারো চোখে পড়ে থাকে। তরুণ প্রহরী গম্ভীর গলায় বলল, না, ওরকম কিছু আমাদের চোখে পড়েনি। গ্রেবার ওর দিকে তাকিয়ে দেখল। বছর 20 বয়স, চোখ দুটো স্ট্রেন ব্রেনার কিংবা হাইনির চোখের মতো একই ভাষায় কথা বলছে। দেখি আপনার কাগজপত্র কি আছে? এসএস গ্রুপ লিডার হিল্ডেরল্যান্ড আমার খুব ঘনিষ্ঠ বন্ধু। তরুণ অবজ্ঞার ভঙ্গিতে ঠোঁট বেঁকিয়ে হাসল। তার চেয়ে বলুন না কেন স্বয়ং ফুরার আপনার আত্মীয়? না, ফুরার নিশ্চয়ই নন। গ্রেবার পকেট থেকে বিয়ের সার্টিফিকেটটা বার করলো। আর একবার চোরা চোখে তাকিয়ে দেখল এলিজাবেথ এবার ফিরে আসছে। সত্যি কিনা দেখুন, আজই উনি আমাদের বিয়েতে সাক্ষী দিয়েছেন। অফিসার এবার অসীম কৌতূহলে তরুণের কাঁধের ওপর দিয়ে দৃষ্টি বোলালেন। হ্যাঁ, এটা হিল্ডেরল্যান্ডেরই সই। আমি চিনি। তবে এখানে আপনি ঘুরে বেড়াতে পারেন না। এটা নিষিদ্ধ এলাকা। আপনাদের হারানো ব্রোচটার জন্য আমি সত্যিই দুঃখিত। এলিজাবেথ ফিরে এলো। তরুণ বলল, ঠিকানাটা দিন, যদি খুঁজে পাই আপনাকে পাঠিয়ে দেব। হিলডেব্র্যান্ডকে দিলেই আমরা পেয়ে যাব। অফিসার এলিজাবেথকে জিজ্ঞেস করলেন, কি খুঁজে পেলেন? এলিজাবেথকে চোখ বড় বড় করে তাকাতে দেখে গ্রেবারের আত্মারাম খাঁচা ছাড়ার উপক্রম হলো। কিন্তু এলিজাবেথকে ও মুখ খোলার কোনো রকম সুযোগই দিল না। গতকাল হারানো ব্রোচটার কথা আমি এদের খুলে বলেছি এলিজাবেথ। এবার খুঁজে পেলে ওরা ওটা হিলডেব্র্যান্ডের কাছেই পাঠিয়ে দেবেন। ধন্যবাদ। কথাটা মুখে বলল, এলিজাবেথের চোখ ছিল বন্দীদের দিকে। ওর সে বিষণ্ণ চোখের ভাষা অফিসারের দৃষ্টি এড়িয়ে গেল না। উনি বললেন, আপনার কোনো ভয় নেই। শুয়োরগুলোর মধ্যে কেউ যদি নিয়েও থাকে, আমাদের খুঁজে পেতে কোনো অসুবিধে হবে না। আমরা প্রত্যেককে তন্ন তন্ন করে খুঁজব। আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। না, এমনও তো হতে পারে ওটা এখানে নেই, হয়তো বনের পথে কোথাও হারিয়ে গেছে। তাহলে অবশ্য আমাদের কিছু করার নেই। এলিজাবেথ হাসল। নিশ্চয়ই না। যাক, আপদ গেল। এলিজাবেথের সাবলীল কণ্ঠস্বরে গ্রেবার যেন হাঁপ ছেড়ে বাঁচল। ও এতক্ষণ চুপচাপ লক্ষ্য করছিল। এবার দেখল একজন বন্দী ঠিক ওর পেছনেই কি যেন করছে। গ্রেবার পকেটে হাত ঢোকালো। রুমাল বার করতে গিয়ে এক প্যাকেট সিগারেট ফেলে দিল বন্দির কাছে। অফিসার তরুণ প্রহরীকে বললেন, না কাল কাল ভোরে তুমি সামনের জঙ্গলটা একবার খুঁজে দেখো। দেখব স্যার। গ্রেবার এবার সামনে এগিয়ে এলো। সত্যি, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। শুভ পরিণয়ের জন্য আপনাদেরকেও আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। হাইল হিটলার। গ্রেবার সামরিক কায়দায় প্রত্যাভিবাদন জানালো। হাইল হিটলার। মাথার উপরে ভেসে চলেছে স্বচ্ছ মেঘমালা। দুজনে পাশাপাশি হেঁটে চলেছে। হঠাৎ কথাটা মনে পড়ায় এলিজাবেথ হাসল। আচ্ছা মিথ্যুক বাবা। গ্রেবার ওর কাঁধে হাত রাখল। 10 বছরের নিপুণ অভিজ্ঞতায় আয়ত্ত করতে হয়েছে। ছেড়ে দাও ওসব কথা। চলো ঘরে ফিরি। আজ থেকে আমি আবার তাঁবুতে থাকার অধিকার হারিয়েছি। হয়তো বিল্ডিংয়ের বাড়িতে যাওয়া যায়। কোনো দরকার নেই। এ কটা দিন আমার ওখানে তুমি স্বচ্ছন্দে কাটিয়ে দিতে পারবে। নিশ্চয়ই। আর কাল সকালে তুমি কারখানায় বেরিয়ে না যাওয়া পর্যন্ত আমি বেশ তোমার বিছানায় মটকা মেরে পড়ে থাকব। এলিজাবেথ হাসল। কাল আমি কাজেই যাব না। 2 দিন ছুটি নিয়েছি। আর এতক্ষণ তুমি আমাকে এ কথাটা বলনি? ভেবেছিলাম ভোরের আগে তোমাকে কিছু বলবো না। দোহাই এলিজাবেথ, দুষ্টুমি করো না। এখন আমাদের সে সময়ও নেই। প্রতিটি মুহূর্ত আমাদের রক্তের মধ্যে চুইয়ে চুইয়ে উপভোগ করতে হবে। আর সে অধিকার আমাদের আছে। না এর্নস্ট। গাঢ় হয়ে এলো এলিজাবেথের কণ্ঠস্বর। আমি আর দুষ্টুমি করব না। এই তো লক্ষ্মী মেয়ে। ঘরে আমাদের খাবার দাবার কিছু আছে তো? না প্রাতরাশের জন্য বিল্ডিংয়ের বাড়িতে আরেকবার হানা দিতে হবে? না না এর্নস্ট, কোনো দরকার নেই। সত্যি বলতে গেলে সবই তো ধরো পড়ে রয়েছে। তাহলে কাল আমরা দুজনে সুন্দর করে প্রাতরাশ করব। আর আমি বেশ এগিয়ে চলেছে সৈনিক বীর গানের রেকর্ডটা চালিয়ে দেব। ফের দুষ্টুমি। কাল আমরা দুজনে খুব হাসব। তোমার ডাইনি লিজার যদি কিছু বলতে আসে, ওর মুখের ওপর বিয়ের সার্টিফিকেটটা সোজা ছুঁড়ে দেব। চোখ ড্যাব ড্যাব করে শুধু দেখবে এসএস এর সইটা। তখন ওর মুখের অবস্থা কি হবে ভাবতে আমার হাসি পাচ্ছে।
এলিজাবেথ হাসল। উনি কিন্তু আর কিছু বলবেন না, তুমি দেখো। কেন? কি জানি, পরশুদিন চিনি দিতে এসে হঠাৎ উনি তোমার খুব প্রশংসা করছিলেন। তাই নাকি? চিনির কথা গ্রেবার একদম ভুলেই গিয়েছিল। এখন মনে হলো এও গত 10 বছরের নিপুণ ছলনার প্রতিশ্রুতি। ঠিক দুপুর থেকে শুরু হলো বিমান আক্রমণ। সারাদিন আকাশ মেঘলা করেছিল। নিচু দিয়ে ভেসে যাওয়া মেঘের আড়ালে শত্রু বিমান কখন এগিয়ে এসেছিল কেউ টেরও পায়নি। গ্রেবার প্রথমে ভেবেছিল এটা বোধহয় প্রথম সংকেত, কিন্তু বোমাবর্ষণ শুরু হতেই ও ঊর্ধ্বশ্বাসে ছুটল। রাস্তায় এখন রীতিমতো ভিড়। একজন এয়ার রেড ওয়ার্ডেন গ্রেবারের পথ আটকে দাঁড়ালো। রাস্তায় এভাবে ছুটবেন না, চোরাকুটুরিতে চলে যান। আমি একজন এয়ার রেড ওয়ার্ডেন। গ্রেবার কোনো দিকে না তাকিয়ে সোজা কারখানার দিকে ছুটল। এলিজাবেথের জন্যেও উদ্বিগ্ন, যদি কোনো রকমে ওকে বাইরে বার করে আনা যায়। কেননা ও জানে কারখানাগুলোই বোমারু বিমানের প্রধান লক্ষ্যস্থল। সামনের রাস্তাটা পেরিয়ে আসতে ও দেখল বড় একটা বাড়ি নিঃশব্দে ধীরে ধীরে বাতাসে ছিটকে উঠে মাটিতে আছড়ে পড়ল। গ্রেবার দুহাতে কান চেপে ধরল। ঘামের একটা ধারা শিরদাঁড়া বেয়ে সোজা নেমে গেল নিচের দিকে। দ্বিতীয় বিস্ফোরণের প্রচণ্ড শব্দ দৈত্যের বিশাল থাবায় গ্রেবারকে তুলে ছুঁড়ে দিল 10 হাত দূরে। ফিনকি দিয়ে লাফিয়ে উঠল বড় বড় পাথরের চাইগুলো। তারপরে সবকিছু ঝাপসা হয়ে গেল। গ্রেবার দুবার মাথা ঝাঁকিয়ে উঠে দাঁড়ালো। তখন সবকিছু ওর চারপাশে যেন বৌ বৌ করে ঘুরছে। সামনে তাকিয়ে দেখল দাউ দাউ করে জ্বলছে আগুনের লেলিহান শিখা। ওদিকে এগুলো অসম্ভব দেখে গ্রেবার ঘুরে দাঁড়ালো। পথে তখনও 2-1 যারা ছিল আতঙ্ক বিহ্বল চোখে ওর দিকে হাঁ করে তাকিয়ে রইল। লোকটা পাগল নাকি? ওরা চিৎকার করল। গ্রেবার শুনতে পেল না। ও প্রাণপণে ছুটল। দেখল একজন বৃদ্ধ বড় একটা দেয়াল ঘড়ি বয়ে নিয়ে চলেছেন। তার পেছনে একটা শিকারি কুকুর। কোণের বাড়িটার সামনে দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে রয়েছে 5 বছরের একটা ফুটফুটে মেয়ে। বুকের কাছে আঁকড়ে ধরা একটা পুতুল। গ্রেবার থমকে দাঁড়ালো। ভেতরে যাও খুকু, ভেতরে যাও। তোমার বাবা মা কোথায়? মেয়েটি কোনো কথা বলল না। দেয়ালে ঠেস দিয়ে ঠায় দাঁড়িয়ে রইল। গ্রেবার ডাইনে বাঁয়ে তাকালো। দেখল একজন এয়ারেড ওয়ার্ডেন ওদের দিকে ছুটে আসছে। গ্রেবার চিৎকার করে মেয়েটিকে সরিয়ে নেয়ার কথা বলল, কিন্তু নিজের শব্দ ও নিজেই শুনতে পেল না। সমস্ত ব্যাপারটাই ওর কাছে হঠাৎ কেমন যেন ভুতুড়ে কাণ্ড বলে মনে হলো। ওয়ার্ডেন কাছে আসতে গ্রেবার নিঃশব্দে মেয়েটিকে দেখিয়ে দিয়ে আবার ছুটল। এখন পা দুটো মনে হচ্ছে শীষের মতো ভারী। গ্রেবারের এতক্ষণ কোনো খেয়ালই ছিল না। হঠাৎ ফুসফুসে আগুনের হলকা যেতে ও দুপা পেছিয়ে এলো। সামনের খোলা দরজা দিয়ে দমকে দমকে বেরিয়ে আসছে আগুনের লেলিহান শিখা আর ধোয়ার কুণ্ডলি। স্বপ্ন নয় তো? রুদ্ধশ্বাসে ও কান চেপে মাথা ঝাঁকালো। তখনই ঝাপসা চোখের সামনে যে দৃশ্য ফুটে উঠল তাতে গায়ে লোম ওর খাড়া হয়ে গেল। পাখি সমেত একটা খাঁচা ছিটকে এসে পড়েছে রাস্তায়। ডানা ঝাপটে পাখিটা তার স্বরে চেঁচাচ্ছে। খোলা জানলা দিয়ে দেখল ভেতরে সিঁড়ির নিচে একটি তরুণীর মৃতদেহ। অসামান্য রূপসী, ঘাগরাটা উঠে গেছে। নগ্ন নিটল উরু দুটো স্পষ্ট দেখা যাচ্ছে। একটা হাত পেছন দিকে মোচড়ানো, অন্য হাতে একগোছা চাবি। থমকানো দুটো স্তন। গলার নিচে থেকে গড়িয়ে এসেছে গাঢ় রক্তের ধারা। গ্রেবার সহ্য করতে পারল না। কান্নার মতো কি যেন ওর বুকের ভেতর থেকে দোলে মুচড়ে ঠেলে বেরিয়ে এলো। খাঁচার দরজাটা খুলে দিয়ে ও আবার ছুটল। গ্রেবার ভাবতেই পারেনি সত্যি ও কখনো কারখানার সামনে এসে পৌঁছতে পারবে। ভেতরে যাব। ভেতরে ঢোকা বারণ, এটা নিষিদ্ধ এলাকা। সারা শহরটাই তো দেখছি নিষিদ্ধ এলাকা। যান যান, এখানে আর দাঁড়াবেন না। অনেকেই আপনার দিকে হাঁ করে তাকিয়ে আছে। কাছে চোরাকুঠুরি ওই পার্কের পেছনে। গ্রেবার পেছনে তাকিয়ে দেখল পার্কটা বোমায় ক্ষতবিক্ষত। ও প্রথমে কারখানাটাকে অক্ষত দেখে ভেবেছিল এদিকটায় বোধহয় তেমন কোনো ক্ষতি হয়নি। কিন্তু ওর ভুল ভাঙতে দেরি হলো না। আকাশে আবার নতুন করে শোনা গেল বুক কাঁপানো গুরুগুরু আওয়াজ। থাবা উঁচিয়ে এগিয়ে আসছে শিকারি গড়র। বিরামহীন একটানা শোনা যাচ্ছে বিমান বিধ্বংসী কামানের তীব্র গর্জন। তারপরেই শুরু হয়ে গেল বোমা বর্ষণ। বৃষ্টির বড় বড় রূপলি ফোঁটার মতন ওগুলো নেমে এলো আকাশ থেকে। যান যান, এখানে আর মিছিমিছি দাঁড়াবেন না, পালান। ওর কথা শেষ হবার আগেই গ্রেবারের বুকটা যেন ফেটে চৌচির হয়ে গেল। দেখল কারখানার পেছনের একটা অংশ হঠাৎ শূন্যে লাফিয়ে উঠল। প্রথমে ঠিকরে উঠল সাদা, হলদে, হালকা সবুজ আগুনের শিখাগুলো।
তারপরেই একরাশ জমাট অন্ধকার। ঠিক সেই মুহূর্তে কেউ কোনো কথা বলতে পারল না, শুধু পরস্পরের দিকে অদ্ভুত এক যান্ত্রিক চোখে তাকিয়ে রইল। সামলে নিতে বেশ কিছুটা সময় লাগল। এখন বুঝতে পারলেন তো এরকম খোলা জায়গায় দাঁড়ানোটা কত বিপজ্জনক? দারোয়ান রাইফেলটা হাত বদল করে নিল। হাতের তালু ওর ঘামে ভিজে উঠেছিল। এতক্ষণ পরে গ্রেবারের মনে হলো ওর শার্টের ভেতরটাও ঘামে জবজব করছে। গ্রেবার ম্লান ঠোঁটে হাসল। আমি সীমান্ত থেকে ফেরা সৈনিক, এসব ব্যাপার অনেকের চাইতে ভালোই বুঝি, কিন্তু কারখানার পেছনের দিকটা উড়ে গেছে বলে মনে হচ্ছে। সে তো নিজের চোখেই দেখলেন। ওভারকোট বিভাগটা কি কারখানার পেছন দিকে? না, ডান দিকে। কেন বলুন তো? আমার স্ত্রী, ওরা সব এখন মাটির নিচের কুঠুরিতে। আপনি ঠিক জানেন? নিশ্চয়ই। ওদের কোনো ক্ষতি হয়নি, ক্ষতি যা হয়েছে অন্যদের। ঠিক বুঝলাম না, সবাই যদি চোরাকুঠুরিতে থাকে? যারা বন্দি শিবির থেকে এখানে কাজ করতে আসে তাদের চোরাকুঠুরিতে ঢুকতে দেয়া হয় না। গ্রেবার স্তম্ভিত হয়ে গেল। দূরে শুনল বিমান বিধ্বংসী কামানের একটানা আওয়াজ। দেখুন, আমি শুধু একটা খবরই জানতে চাই, ওভারকোট বিভাগের কোনো ক্ষতি হয়েছে কিনা। বললাম তো কোনো ক্ষতি হয়নি। দোহাই আপনার, হয় আমাকে যেতে দিন, না হয় আপনি নিজে গিয়ে একবার দেখে আসুন। দারোয়ান ওর মুখের দিকে তাকিয়ে কি যেন ভাবল। কতদিন বিয়ে হয়েছে আপনাদের? 5 দিন। আগে বলবেন তো? দ্রুত পায়ে ও ভেতরে চলে গেল এবং মিনিট 3 মধ্যে ও আবার ফিরে এলো। না, এখনো পর্যন্ত চোরাকুঠুরির কোনো ক্ষতি হয়নি। গ্রেবার ফিরে চলল। এবার ধ্বংসে প্রতিটি নগ্নতা ও দুচোখে কাঁটার মতো বিঁধল। বড় বড় বাড়িগুলো মুখ থুবড়ে পড়েছে মাটিতে। আসবাবপত্র, দরজা, দেয়াল পুড়ে কালো হয়ে গেছে। কোনো কোনো বাড়ি তখনও দাউ দাউ করে জ্বলছে। কাপড় আর ইলেকট্রিক তারের বিশ্রী পোড়া গন্ধ। গ্রেবার দ্রুত পায়ে রাস্তাটা পেরিয়ে এলো। গুস্তভ, স্ট্রেচার দুটো আর একবার নিয়ে এসো। ভেতর থেকে কে যেন হাঁকল। গ্রেবার দেখল ঘোড়ায় টানা একটা খোলা গাড়ি রাস্তার ওপর দাঁড়িয়ে রয়েছে। গাড়িটা মৃতদেহে বোঝাই হয়ে উঠেছে। ও থমকে দাঁড়ালো। ঘরের ভেতরটা তাকিয়ে দেখল ঠিক যেন কসাইখানা। কসাইখানা তবু এর চেয়ে ভালো, অনেক বেশি সাজানো গোছানো। সারা ঘরে চাপ চাপ রক্ত। পশমের সোয়েটারওয়ালা ছোট বাচ্চার একটা হাত, বড়দের শুধু একটা ঠ্যাং, তালগোল পাকানো শিশু, রক্তে ভেজা ছেঁড়া শার্ট। এলোমেলো রক্তের দাগ দেখে গ্রেবার বুঝল অনেক মৃতদেহ আগেই সরানো হয়ে গেছে। এবার দেখা গেল একজন বৃদ্ধ ভারী একটা মৃতদেহ টানতে টানতে দরজার দিকে নিয়ে আসার চেষ্টা করছে। গ্রেবার ছুটে ঘরের মধ্যে প্রবেশ করল এবং কোনো কথা না বলে মৃতের পা দুটো ধরল। বৃদ্ধ শুধু একবার চোখ তুলে ওর দিকে তাকালো। তারপর দুজন ধরাধরি করে গুস্তভের আনা স্ট্রেচারে তুলে দিল। মৃতদেহটা পুড়ে কালো হয়ে গেছে। নারী বা পুরুষ বোঝবার কোনো উপায় নেই। তবু স্ট্রেচার থেকে গাড়িতে নামানোর সময় গ্রেবার দেখল এক কানে সোনার একটা মাকড়ি চিকচিক করছে। গ্রেবার স্ট্রেচার নিয়ে ফিরে এলো। দেখল বুড়ো এবার অন্য দুটো মৃতদেহের সামনে দাঁড়িয়ে কপালের ঘাম মুছছে। স্কুলের ব্যাগ কাঁধে ছোট একটা বাচ্চা, যার পশমের সোয়েটারওয়ালার বিচ্ছিন্ন হাতটা পড়ে রয়েছে দূরে। হঠাৎ দেখলে মনে হবে বাচ্চাটা যেন ঘুমোচ্ছে। অন্য দেহটা তরুণীর, একরাশ সোনালি চুলওয়ালা, মাথাটা থেঁতলে গেছে। অন্তর্বাসের আড়ালে নিটল রক্তাক্ত দুটো স্তন। ওর পাশেই মৃত একটা বেড়াল ছানা। বৃদ্ধ করুণ চোখে তাকালো। এ দৃশ্য জীবনে কোনোদিন ভোলা যাবে না। গ্রেবার হাঁটতে হাঁটতে ভাবল শুধু জার্মানিতে নয়, ফ্রান্স, হল্যান্ড, চেকোস্লোভাকিয়া, পোল্যান্ড, আফ্রিকা, রাশিয়ার সর্বত্রই এই একই দৃশ্য, এই একই কান্নার উত্তাল সমুদ্র। যুদ্ধ থেমে গেলেও মানুষের জীবনে এ কান্না দীর্ঘদিন থামবে না। ঘুম ভেঙে জেগে উঠে রাতের অন্ধকারে নিঃশব্দে সে ডুকরে ডুকরে কোকিয়ে উঠবে। আশ্চর্য, এ ক্ষত সামলে উঠতে মানুষের কত যুগ সময় লাগবে কে জানে। পাশাপাশি 3টে বাড়ির তুলনায় এলিজাবেথদের বাড়িটার বিশেষ কোনো ক্ষতি হয়নি। কেবল ছাদটা তখনও জ্বলছে। উপরতলার দরজা জানলাগুলো পুড়ে গেছে।
ছোকরা দারোয়ানকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখে রেবা দ্রুত ওর দিকে এগিয়ে এলো। কি ব্যাপার, এখনো আগুন নেভানো হয়নি? না স্যার। কেন? জল নেই, দমকলে খবর দিয়েছি, ওরা এখনো এসে পৌঁছয়নি। তাহলে তো মুশকিল। মুশকিল মানে? ছাদটা যে কোনো মুহূর্তে ধসে পড়তে পারে। রাস্তায় স্তূপীকৃত চেয়ার, টেবিল, সুটকেস, ছবির পাখির খাঁচা, কাগজের বান্ডিল। নিচের তলায় ঘামে ভেজা ব্যস্ত মুখগুলো দেখা যাচ্ছে। জানলা দিয়ে ওরা জামাকাপড়, জিনিসপত্র সব ছুঁড়ে ছুঁড়ে রাস্তায় ফেলছে। ওপরতলা থেকে কারা দুদ্দার করে সিঁড়ি ভেঙে নিচে নেমে এলো। রেবা দারোয়ানকে জিজ্ঞেস করল, তোমার কি তাই মনে হয় এভাবে জ্বলতে জ্বলতে বাড়িটা একসময় ভেঙে পড়বে? নিশ্চয়ই। দমকল বাহিনীর লোকেরা যদি তাড়াতাড়ি না এসে পড়ে তাহলে 2-1 ঘন্টাও সময় লাগবে না। তবে হাওয়া নেই, এই যা বাঁচোয়া। ও হ্যাঁ, ভালো কথা, আমার সিগারেটের কি হলো? একদম সময় করে উঠতে পারিনি, কাল ঠিক নিয়ে আসব। রেবার উপরে তাকিয়ে দেখল এলিজাবেথের পাশে জানালায় ফ্রাউ লিজা জিনিসপত্র সব গোছগাছ করছেন। ভেতরে স্বল্প আলোয় ওকে মনে হচ্ছে অশিরিরি ছায়ার মতো। রেবার বলল, দেখি ওপর থেকে দরকারি জিনিসপত্র কিছু নামানো যায় কিনা। হ্যাঁ, এই বেলা চলে যান। রেবার দুটো করে সিঁড়ির টপকে ওপরে উঠে এলো। দেখল সিঁড়ির দরজাটা হাট হাট খোলা। ভেতরের বারান্দায় একগাদা পোটলা পুটলি। এলিজাবেথের ঘরে প্রবেশ করে ও দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিল। জানলার ধারে চেয়ারটায় বসেও চারদিকে তাকালো। এলিজাবেথের উপস্থিতিবিহীন নিরালা নির্জন ঘরটাকে হঠাৎ ওর কেমন যেন রহস্যময় মনে হলো। রেবার কিছুক্ষণ চুপচাপ বসে রইল। তারপর উঠে খাটের নিচে থেকে সুটকেসটা টেনে বার করল। ভাবল কি কি নেবে। প্রথমে এলিজাবেথের জামাকাপড় থেকে শুরু করল। আলমারি খুলে দেখল ওর সঞ্চয়ের পরিমাণ খুব একটা বেশি নয়। মোজা, অন্তর্বাস, কয়েকটা পুরনো চিঠি সুটকেসের তলায় গুজে দিলে। হঠাৎ নিচের রাস্তায় শুনতে পেল চেঁচামেচির শব্দ। গ্রেবা জানলা দিয়ে মুখ বাড়ালো। না, দমকল বাহিনীর কেউ নয়, লোকজন তাদের জিনিসপত্র সামলাচ্ছে। একজন মহিলা ছোট একটা ভেলভেটের বাক্স বুকের কাছে জড়িয়ে ধরে কার সঙ্গে যেন কথা বলছে। গ্রেবারের তখনই মনে হলো এলিজাবেথের গয়নাগাটি কিছু থাকতে পারে। ড্রয়ার, কুলুঙ্গি, হাতকে একজোড়া বালা আর পুরনো আমলের ব্রোচ ছাড়াও আর কিছুই পেল না। আলনা থেকে ছাড়া পোশাক আর এলিজাবেথের বাবার ছবিটা উপরে রেখে সুটকেসের ডালাটা বন্ধ করে দিল। তারপর আবার তার চেয়ারে ফিরে এলো। আর তখনই ঘরের নিরালা নির্জনতা যেন তাকে গিলতে এলো। বুকের ভেতরটা কান্নায় টনটন করে উঠল। একটু পরে ভাবল বিছানাটাও সঙ্গে নিয়ে নেবে। ফ্রাউ লিজারের মতো কম্বলে বালিশ দুটো জড়িয়ে চাদর নিয়ে গাঁট বাঁধল। দু একটা প্রয়োজনীয় টুকিটাকিও গুজে দিল বিছানার মধ্যে। বেরিয়ে আসার আগে সারা ঘরে আর একবার চোখ বুলিয়ে নিল। দেখল টেবিলের নিচে ওর সামরিক ঝোলাটা রয়েছে। ওটার কথাও একদম ভুলেই গিয়েছিল। ঝোলাটা টানতেই ইস্পাতের ভারী শিরস্ত্রাণটা ঝনঝন শব্দে মেঝেতে গড়িয়ে পড়ল। রেবার অপলক চোখে সেদিকে খানিকক্ষণ তাকিয়ে রইল। তারপর এক লাথি মেরে ওটাকে আবার ঢুকিয়ে দিল খাটের তলায়। বাড়িটা ধিক ধিক করে জ্বলছে। দমকল বাহিনী তখনও এসে পৌঁছয়নি। যে যতটা পেরেছে জিনিসপত্র নামিয়ে এনেছে। সোফা, চেয়ার, বিছানা, মাদুর, রান্নাঘরের র্যাক, 3 চাকার সাইকেল, বাচ্চার দোলনা। না গাড়ি ঘোড়ার ব্যবস্থা, না মাথা গোজার ঠাঁই। ওগুলো নিয়ে ওরা যে কি করবে ভেবেই পাচ্ছে না। যে যা জিনিসপত্র ঘিরে গোল হয়ে বসেছে। একটি পরিবার তো রাস্তার ওপরেই চেয়ার টেবিল পেতে খেতে বসেছে। দারোয়ান ছেলেটি কাপড়ের পুটলির ওপর টার্কিস তোয়ালে পেতে ঘুমোচ্ছে। ফ্রাউ লিজারের বাচ্চাটা কাঁদতে কাঁদতে ওর কোলে ঘুমিয়ে পড়েছে। উনিও ঢুলছেন। বিছানার গায়ে ঠেস দিয়ে সযত্নে দাঁড় করানো রয়েছে হিটলারের বড় ছবিটা। রেবারও সামরিক ঝোলা, বিছানাপত্র, খাবারের প্যাকেটটা একপাশে রেখে আবার ওপরে চলে গেল। পরের বারে সুটকেসটা যখন নিয়ে ফিরে এলো দেখল খাবারের প্যাকেটটা নেই। রেবার বিরক্ত হলো। ডাইনে বাঁয়ে তাকাতেই ওর নজর পড়ল টেবিলের সবাই মনোযোগ দিয়ে খাচ্ছে। কেউ চোখ তুলে তাকাচ্ছে না, অথচ প্যাকেটের কাগজটা পড়ে রয়েছে ওদের টেবিলের নিচে। হঠাৎ দূরে এলিজাবেথকে দেখে গ্রেবার চমকে উঠল। চিৎকার করে ডাকল, আই এলিজাবেথ, আই এইদিকে আই। গ্রেবার ছুটে গেল। এলিজাবেথও ওকে দেখতে পেয়ে দৌড়ে এলো। ওমা, এর্নেস্ট তুমি? গ্রেবার ওকে নিবিড় করে জড়িয়ে ধরল বুকের মধ্যে। জানো,
আমি তোমার কারখানায় গিয়েছিলাম, তাই নাকি? আর আমি ওদিকে ভাবছি নিশ্চয়ই তোমার কিছু হয়েছে। কেন? আমার আবার কি হবে? এলিজাবেথ ম্লান হাসল। তখনও রীতিমতো হাঁপাচ্ছে। হতেও তো পারত। আমি শুধু তোমার কথা ভাবছিলাম এলিজাবেথ। তোমার জন্য আমারও খুব খারাপ লাগছিল এর্নেস্ট। চলো ওখানে একটু বসি। কি হয়েছে এখানে? বাড়ির ছাদটা জ্বলে গেছে। আমার কিন্তু ভীষণ জলতেষ্টা পেয়েছে। এই তো এখানে রয়েছে। গ্রেবার কাউকে কিছু না বলে টেবিল থেকে ভর্তি জলের গ্লাসটা তুলে নিল। তারপর এলিজাবেথের হাতে দিয়ে বলল, নাও। ভদ্রমহিলা প্রথমে ঠিক বুঝতে পারেননি। 10-12 বছরের একটা বিচ্ছুই প্রথম চেঁচিয়ে উঠল, ওটা নিচ্ছ কেন? ওটা তো আমাদের গ্লাস। গ্রেবার বলল, নিচ্ছি না, আবার ফিরিয়ে দেব। ভদ্রমহিলা এবার মুখ খুললেন, নেবার আগে একবার বলে নেবেন তো। গ্রেবার ধমক দিল, চুপ করুন। কই, খাবারের প্যাকেটটা নেবার আগে তো আমাকে একবারও বলেননি। এলিজাবেথ করুণ চোখে তাকালো। গ্লাসটা তুমি বরং ওদের ফিরিয়ে দাও এর্নেস্ট। গ্রেবার চাপা সরে গর্জে উঠল, না। এলিজাবেথ নিঃশেষে গ্লাসটা খালি করে ফেলল। আহ, আর খাবে? না। নিশ্চয়ই খুব ছুটে এসেছ? হ্যাঁ, প্রায় সারাটা পথ। গ্রেবার গ্লাসটা টেবিলে রেখে দিল। চলো। পাশের বাড়ির ছাদটা ভেঙে পড়ল। ছোকরা দারোয়ান এবার আড়মোড়া ভেঙে হাই তুলল, কিন্তু উঠল না। ঘাপটি মেরে পড়ে রইল। যতটা সম্ভব তোমার জিনিসপত্র সব নামিয়ে এনেছি। অবশ্য সব বলতে বিছানা আর তোমার জামাকাপড়ই বেশি। যদি বলো আসবাবপত্রও কিছু নামিয়ে আনতে পারি। কোনো দরকার নেই এর্নেস্ট। এখনো অনেক সময় আছে। যেখানে যা আছে থাক। জলিপুরে সব শেষ হয়ে যাক, মুছে যাক। আমি আর কিছু চাই না। কি চাও না এলিজাবেথ? অতীত। কি হবে এই বোঝা বয়ে বেরিয়ে? আমাকে আবার শুরু থেকে শুরু করতে হবে এর্নেস্ট। আমাদের অতীত নিঃস্ব হয়ে গেছে। আমরা আর পেছনে ফিরতে পারি না। নিশ্চয়ই না, কিন্তু ইচ্ছে করলে আসবাবগুলো আমরা বিক্রি করে দিতে পারি। বিক্রি? তুমি পাগল হয়েছ? কে কিনবে? দেখছো না চারদিকের কি অবস্থা? ওগুলো রাখবার জায়গা নেই। দিনের পর দিন ওগুলো রাস্তায় একইভাবে পড়ে থাকবে। হঠাৎ বড় বড় ফোঁটায় বৃষ্টি নামল। ফ্রাউ লিজার ছাতা খুললেন। দারোয়ান এবার উঠে বসল। বৃষ্টির ফোঁটা পড়ে হিটলারের ছবিটাকে দেখে মনে হলো উনি যেন কাঁদছেন। গ্রেবার তার ঝোলা থেকে ওভারকোটটা বার করে এলিজাবেথের গায়ে জড়িয়ে দিল। ক্যানভাসটা বিছিয়ে দিল বিছানার ওপর। গ্রেবার বলল, আজ রাত্রে ঘুমানোর জন্য একটা জায়গা খুঁজতে হবে। অন্যেরা কোথায় ঘুমোবে? জানি না এলিজাবেথ। অন্যের কথা আমি কিছু ভাবতে পারছি না। আমরা এখানেও ঘুমোতে পারি। তুমি পারবে? এলিজাবেথ দুষ্টুমি করে হাসল। যা ক্লান্ত লাগছে, প্রয়োজন হলে আমি ভাগাড়েও ঘুমোতে পারি। বিল্ডিংয়ের বাড়ি, খালি ঘর আছে। নিশ্চয়ই তুমি ওখানে যেতে চাও না? না। হের পোরমানের বাড়িতে আমরা নিঃসংকোচে যেতে পারি। কয়েকদিন আগে আমি ওকে বলেও রেখেছিলাম। অবশ্য বাড়িটা যদি এখনও টিকে থাকে। আর খানিকক্ষণ অপেক্ষা করে দেখি। আমাদের তলাটা তো এখনো জ্বলেনি। গ্রেবার কিছু বলল না। ঢলঢলে ওভারকোটটা গায়ে ভালো করে জড়িয়ে এলিজাবেথ বিছানার উপর বসল। জানো, আমার কিন্তু বেশ মজা লাগছে। গ্রেবার তাকিয়ে দেখল দু চোখের নিচে ক্লান্তির ছাপ থাকলেও সারা মুখে হতাশার কোথাও কোনো চিহ্ন নেই। এর্নেস্ট? হুম। কি ভাবছ? কই, কিছু না তো। আমাদের পান করার মতো কিছু নেই? আছে। আসার সময় বইয়ের পেছনে 1 বোতল ভদকা পেলাম। বোতলটার কথা আমি একদম ভুলেই গিয়েছিলাম। তুমি একটু ওঠো, আমি বার করছি। গ্রেবার বিছানার মধ্যে আন্দাজে হাত গুলিয়ে বোতল আর একটা গ্লাস বার করে আনলো। এলিজাবেথ হাসল। তোমার এই দূরদর্শিতার জন্য চুমু দিতে ইচ্ছে করছে। পরে দিও। তার আগে এটা সাবধানে খেয়ে ফেলো, যাতে কেউ না জানতে পারে। সাবধান করতে গেলেই বরং লোকে জানতে পারবে বেশি। দাও। এলিজাবেথ গ্লাসটা নিয়ে ধীরে ধীরে চুমুক দিল। আহ, ঠিক এমনটাই খুঁজছিলাম। এখন এটা আমাদের মুক্তাঙ্গন কাফে। ধরে নিচ্ছি তোমার কাছে নিশ্চয়ই সিগারেটও আছে। হ্যাঁ। ব্যাস, আমাদের আর কিছু চাই না। বসে পড়ো এর্নেস্ট। গ্রেবার এলিজাবেথের পাশে বসল। দুজনে নিঃশব্দে পান করল। একসময় হঠাৎ ওদের বাড়ির ছাদটা ধসে পড়ল। থরথর করে কেঁপে উঠল দেয়ালগুলো। রাস্তার বাসিন্দাদের কয়েকজন ডুকরে কেঁদে উঠল। এবার অগ্নিস্ফুলিঙ্গ দেখা গেল। দরজা জানলার পর্দাগুলো দাউ দাউ করে জ্বলে উঠল। গ্রেবার বলল,
আমাদের তলাটার এখনো কোনো ক্ষতি হয়নি। ওটাও আর বেশিক্ষণ টিকছে না, পাশের এক ভদ্রলোক বললেন। কেন? রেবার অবাক হলো। আমাদেরটা যখন ভাঙল, তোমাদেরটা বা ভাঙবে না কেন? ওপরতলায় আজ আমরা 23 বছর ধরে বাস করছি। আগুন এখনো নেভেনি, দেখো। তোমাদের তলাটাও ভেঙে যাবে। রেবার ভদ্রলোকের দিকে তাকালো। প্রৌঢ় কঙ্কালসার জীর্ণ চেহারা, সম্ভবত অসুস্থ। রেবার মুচকি মুচকি হাসল। ব্যাপারটা তাহলে হিংসের? ভদ্রলোক চটে উঠলেন। না, হিংসের নয়, ব্যাপারটা ন্যায় বিচারের। আপনি কিন্তু মিছিমিছি রাগ করছেন। নিন, এক গ্লাস ভদকা খান। ধন্যবাদ, ওটা তুমিই রেখে দাও। তোমাদের ছাদটা ভেঙে পড়ার সময়ে কাজে লাগতে পারে। আমি বাজি রাখতে রাজি আছি। এখনো বলুন, 1, 2। রেবারের পাগলামি আর ভদ্রলোকের অবস্থা দেখে এলিজাবেথ হেসে ফেলল। ভদ্রলোক চোখ বড় বড় করলেন। কোথাকার একটা পুঁচকে ছোড়ার কথা শুনে আপনিও হাসছেন, ফ্রয়লাইন? হাসব না কি কাঁদবে? রেবার ওকে আরেকটু উস্কে দেওয়ার চেষ্টা করল। কাঁদাচ্ছে হাসা ঢের ভালো, বিশেষ করে যখন কিছু করার নেই। কিছু যদি করার না থাকে প্রার্থনা করো। এলিজাবেথ খিলখিল করে হেসে উঠল। ভদ্রলোক রেগেমেগে কি যেন বললেন, কিন্তু ওর কথা কিছু শোনা গেল না। তার আগেই এলিজাবেথদের ছাদটা হুড়মুড় করে ভেঙে পড়ল। ছাতার নিচে ফ্রাউ লিজা চাপা স্বরে ফুঁপিয়ে উঠলেন। টেবিল ঘিরে যারা কফি খাচ্ছিল তাদের হাত থেকে একটা পেয়ালা ছিটকে পড়ে ঝনঝন শব্দে ভেঙে গেল। দোলনার কচি বাচ্চাটা কোকিয়ে উঠল। রেবার বলল, আমার দুদিনের আস্তানাটাও গেল। একেই বলে ন্যায় বিচার। ভদ্রলোকের মুখ দেখে মনে হলো উনি যেন খুব খুশি হয়েছেন। বাজি রাখলে আপনি কিন্তু জিততে পারতেন। ভদ্রলোক কটমটো করে তাকালেন। ঘরের মর্ম তুমি কি বোঝো হে ছোকরা? সত্যি আমি ওর মর্ম কিছু বুঝি না। ম্লান হলো গ্রেবারের কণ্ঠস্বর। জার্মান রাইখি আমাকে আকৈশর পৃথিবীর পথে পথে মুসাফিরের মতো ঘুরিয়েছে। তার জন্যে আপনার কৃতজ্ঞ থাকা উচিত। এবার ইচ্ছে করলে ভদকার গ্লাসটা দিতে পারেন। এলিজাবেথ গ্রেবারের কানে ফিসফিস করে বলল, এই দেখো, ফ্রাউ লিজারের ডেস্কটা কেমন দাউ দাউ করে জ্বলছে। ওর মধ্যেই রয়েছে ওর গুপ্তচর বৃত্তির যা কিছু সঞ্চয়। তুমি জানো না এলিজাবেথ, আসার আগে তোমার রান্নাঘরের কেরোসিনের বোতলটা উপুর করে দিয়ে এসেছিলাম ওর ডেস্কের ওপর। এলিজাবেথের চোখ দুটো দীপ্ত জ্বলে উঠল। সত্যি? হ্যাঁ, তখন আমার মনে হয়েছিল এতে হয়তো কেউ না কেউ বন্দি শিবিরের হাত থেকে বাঁচতে পারবে। কিন্তু এখন কি করা যায় বলো তো? চলো দেখি কোথাও কোনো জায়গা পাই কিনা, না হলে পার্কের বেঞ্চিতে শুয়েই রাতটা কাটিয়ে দেব। রেবার আকাশের দিকে তাকালো। বৃষ্টি এলে অবশ্য একটু অসুবিধে হবে, সে তখন দেখা যাবে। গ্রেবার এক কাঁধে সামরিক ঝোলা, অন্য কাঁধে বিছানাটা ঝুলিয়ে নিল। এলিজাবেথ সুটকেসটা তুলে নিল। গ্রেবার হাত বাড়ালো। সুটকেসটা আমাকে দাও। কেন? ওটা বেশ ভারী আছে, বইতে তোমার কষ্ট হবে। আর এতগুলো বোঝা বইতে বুঝি কষ্ট হবে না? একটুও না। থাক, আর ওস্তাদি করতে হবে না। ভিড়ের মধ্যে দিয়ে দুজনের সন্তর্পণে এগিয়ে চলল। গাছের ডালে ঝোলা বাদুড়ের মতো সবাই চুপচাপ। জ্বলন্ত আগুনের চাপা একটা দীপ্তি এসে পড়েছে এলিজাবেথের মুখে। দু চোখের পাতায় জড়ানো ওর ম্লান একটা যন্ত্রণার ছায়া। গতকালও কেউ ভাবেনি, অথচ আজ সব ছেড়ে দিয়ে কত অনায়াসে চলে যেতে হচ্ছে, ভাবতেও অবাক লাগে, তাই না বলো? হ্যাঁ এলিজাবেথ, আর এরই জন্যে আমরা জীবনের মূল্য দিয়ে চলেছি। রেবা শেষবারের মতো চারদিকে দৃষ্টি বুলিয়ে নিল। দেখল টেবিলের সামনে বসা বিচ্ছুটা দুষ্টুমির চোখে ওর দিকে তাকিয়ে ফিক ফিক করে হাসছে। প্রথমে অনেকক্ষণ কড়া নাড়ার পর রেবার দরজা ধাক্কাতে শুরু করল, কিন্তু কোনো সাড়া পাওয়া গেল না। ও এলিজাবেথের কাছে ফিরে এলো। আমার মনে হয় পুলম্যান বাড়িতে নেই। হয়তো উনি আর এখন এখানে থাকেন না। কিন্তু এছাড়া আর কোথায় যাবেন? বলা যায় না, হয়তো গেস্টাপোর লোকেরা। না না, গেস্টাপো এখনো এখানে হানা দেয়নি। দিলে চেহারাটাই পাল্টে যেত। তাহলে এখন কোথায় যাওয়া যায়? সেই তো ভাবছি। আচ্ছা, এর কাছাকাছি কোথাও থাকা যায় না? রেবার ডাইনে বাঁয়ে তাকালো। বারুদগন্ধি পুঞ্জ পুঞ্জ কালো ধোঁয়ায় ঢেকে আছে সারা আকাশ। কোথাও কোনো তারা নেই, নিস্পন্দ রাত। হঠাৎ ওর মনে পড়ল প্রথম দিনে দেখা ভাঙা বাড়িটার কথা। পেয়েছি এলিজাবেথ, এসো। পুলম্যানের বাড়ির প্রায় কাছেই রাস্তার ওপারে ছাদওয়ালা একটা বারান্দা। বারান্দার দরজাটা ভেতর থেকে বন্ধ।
রেবা জানে বাড়ির পেছনটা সম্পূর্ণ ভেঙে গেছে। বারান্দায় জিনিসপত্র নামিয়ে রেবার আশপাশ খুঁজে একটা লোহার শিক জোগাড় করে আনলো। শিকটা মাটিতে পুঁতে ক্যানভাসটা কায়দা করে টাঙিয়ে ফেলল। তারপর দুষ্টুমির চোখে এলিজাবেথের দিকে তাকিয়ে হাসল। এটা হলো আমাদের পর্দা। এবার ওভারকোটটা বারান্দার এপাশে টাঙিয়ে দিলেই দেখবে ঠিক তাঁবুর মতো দেখাচ্ছে। কি পছন্দ হয়েছে তো? খুব। রেবা দ্রুত হাতে বারান্দাটা পরিষ্কার করে বিছানাপত্র খুলে ফেলল। সামরিক ঝোলা আর সুটকেসটা রাখল মাথার দিকে। এবার তাহলে মাথা গোজার মতো একটা ঠাঁই হলো। আমি অবশ্য এতে কুৎসিত পরিবেশে দীর্ঘ রাত্রি কাটিয়েছি। তোমার কিন্তু খুব অসুবিধে হবে। একটুও না। এবার এলিজাবেথের বর্ষাতে জড়ানো স্টোভটা বার করল। এলিজাবেথ বলল, আমি কি করব বলো তো? কিচ্ছু করতে হবে না, তুমি শুধু চুপচাপ বসে দেখবে। বারে, তুমি সব করবে আর আমি বুঝি বসে বসে দেখব? তাহলে হাতে হাতে একটু সাহায্য করো। আগে একটু রান্নার ব্যবস্থা করতে হবে। রুটির প্যাকেটটা চুরি গেলেও ঝোলায় এখন টিনের খাবার আছে। কথা বলতে বলতেই রেবা জিনিসপত্র সব গুছিয়ে নিল। ভদকার বোতলটা সাবধানে নামিয়ে রাখল। সামরিক মগটা এলিজাবেথের হাতে দিয়ে বলল, দেখো তো রাস্তার ওই কোণের কলটায় জল পাও কিনা। এলিজাবেথ চলে যাওয়ার পর রেবার স্টোভ ধরালো। হালকা লালচে আলোয় তাঁবুর ভেতরটা আলোকিত হয়ে উঠল। মটরশুঁটি আর বিনের টিন দুটো গরম করে নিল। তখনও একটা সসেজ রয়েছে। এলিজাবেথ ফিরে এলো। পেয়েছি। তাহলে একটু কফিও তৈরি করে নেওয়া যাক, কি বলো? এলিজাবেথ হাসল। মন্দ কি? হাসছ যে? তোমার সংসার দেখে। থাক, আর দুষ্টুমি করতে হবে না। গরম থাকতে থাকতে খেয়ে নাও। খাওয়ার পর্ব মিটতে একটু সময় লাগলো না। রেবা জিজ্ঞেস করল, আমরা এখন ঘুমোবো না পুলম্যানের জন্য অপেক্ষা করব? এলিজাবেথ হাই তুলল। আমার কিন্তু ভীষণ ঘুম পাচ্ছে। তাহলে শুয়ে পড়ো। এলিজাবেথ জুতো জোড়ো খুলে রাখল মাথার দিকে। মোজা দুটো গুঁজল পকেটে। তারপর টান টান করে নিজেকে মেলে দিল। গ্রেবার ওর পাশে শুয়ে কম্বলটা এলিজাবেথের বুক পর্যন্ত টেনে দিল। আই, কেমন লাগছে? ঠিক সরাইখানার মতন। ঘরের জন্য তোমার মন কেমন করছে, তাই না? না, আমি ভাবতেই পারিনি এত তাড়াতাড়ি মুক্তি পাব। এবার গ্রেবারের বুকের অতল থেকে উঠে এলো প্রতিটির গাঢ় একটা উষ্ণতা। বাতাসের মতো ফিসফিস করেও বলল, এলিজাবেথ, আমার বড্ড ঘুম পাচ্ছে এর্নস্ট। পাশ ফিরে গ্রেবারের বুকের মধ্যে মুখ গুজে এলিজাবেথ ধীরে ধীরে ঘুমিয়ে পড়ল। আর গ্রেবার অপলক চোখে চুপচাপ ছাদের দিকে তাকিয়ে রইল। সারাদিনের প্রতিটি দৃশ্য চোখের সামনে স্পষ্ট ভেসে উঠল। মনে হলো ও যেন এখন শুয়ে রয়েছে কোনো বিক্ষুব্ধ সীমান্তে, আর শুয়ে শুয়ে স্বপ্ন দেখছে খোলা ছাদের নিচে রাত্রির নৈশব্দ ভরা রহস্যময় কোনো নারীর।